নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের তৃতীয় পর্ব। এসো দেখে নিই এই তৃতীয় পর্বে কি কি উপপাঠ রয়েছে। তৃতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় 20 শতকের ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রথমে আমরা পড়ব দলিত রাজনীতি এবং আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নেব দলিত অধিকার বিষয়ে গান্ধী এবং আম্বেদকর বিতর্ক ও বিশ্লেষণ, এবং সর্বশেষে আমরা পড়ব বাংলায় নবশূদ্র আন্দোলন। প্রথমে জেনে নেব 20 শতকে দলিত আন্দোলন বলতে কি বুঝি। ঔপনিবেশিক ভারতে হিন্দু সমাজে উচ্চ বর্ণের দ্বারা শোষিত নিম্নবর্ণের অস্পৃশ্য মানুষরাই ছিল দলিত। এরা আর্থসামাজিক এবং সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ঔপনিবেশিক শাসকের দৃষ্টিতে এরা ছিল পিছড়ে বর্গ বা সমাজে পিছিয়ে পড়া মানুষ। এই দলিত সম্প্রদায় কারা ছিল? এজাভা, মাহার, নাদার, নমশূদ্র। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই দলিত সম্প্রদায়ের অবস্থান আমরা দেখতে পাই। এরপরে চলে আসব দলিত রাজনীতিতে। 19 শতকে বেশ কিছু দলিত নেতা, যেমন তার মধ্যে আমরা বিশেষভাবে পাই জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু, এবং 20 শতকে বি.আর. আম্বেদকরের উদ্যোগে দলিতদের উন্নতি এবং সংহতি স্থাপনের চেষ্টা শুরু হয়। দলিতদের মধ্যে আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি, ধর্মীয় ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় গান্ধী আম্বেদকর বিতর্ক। ভারতে 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার বিখ্যাত বলাটা ভুল, কুখ্যাত সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি চালু করলে এই বিতর্ক আরও জোরদার হয় এবং পুনা চুক্তির মাধ্যমে এই বিতর্কের অবসান ঘটে। এরপরে দেখে নেব বাংলায় নমশূদ্র আন্দোলন। বাংলায় দলিত আন্দোলনের প্রধান দৃষ্টান্ত ছিল নমশূদ্র আন্দোলন। এর সূচনা হয়েছিল 1872 খ্রিস্টাব্দে এবং 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন সমকালীন সময়ে বিস্তার লাভ করেছিল এবং সমগ্র বাংলায় যেখানে যত দলিত সম্প্রদায় ছিল তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। প্রাথমিক পর্বে নমশূদ্ররা চণ্ডাল নামে পরিচিত ছিল। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও প্রমথরঞ্জন ঠাকুরের নেতৃত্বে নমশূদ্ররা সংগঠিত হয়ে আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিল। এবার আমরা সরাসরি উপপাঠে ঢুকি। প্রথমেই জানব দলিত কারা। দলিত বলতে কাদের বোঝানো হয়? ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির ইতিহাসে দলিত বা সমাজের প্রান্তিক মানুষের ভূমিকা অনস্বীকার্য। তাদের রাজনীতিতে ঠিক কী ভূমিকা ছিল তা জানার আগে প্রথমে আমরা জেনে নেব দলিত বলতে কাদের বোঝানো হয়। দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ দমিয়ে রাখা। সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখত তাদেরকেই দলিত বলা হয়। এরা ছিল সমাজের পিছিয়ে পড়া শ্রেণী এবং সকল সময়ে এরা বিভিন্ন ক্ষেত্রে উচ্চ বর্ণের মানুষের শোষণ ও বঞ্চনার শিকার হতো। এই সূত্রে বলে নিই, এখানে কিন্তু শুধু উচ্চ বর্ণর হিন্দু বা তারাই জমিদাররাই অত্যাচার করতো তা নয়, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়েরও মধ্যে যারা উচ্চ বর্ণের ছিলেন, যেমন সৈয়দ মুসলিমরা, তারাও কিন্তু নিম্ন বর্ণের মানুষদের ওপর অত্যাচার করত। ব্রিটিশ শাসনকালে ভারতের প্রথম আদমশুমারি হয় 1872 খ্রিস্টাব্দে। জন্ম এবং মর্যাদা অনুসারে
ভারতীয়দের বিভিন্ন জাতির অন্তর্ভুক্ত করা হয়। সেই হিসেব অনুযায়ী ভারতে নিম্নবর্ণের অস্পৃশ্য দলিত হিন্দু জনসংখ্যা ছিল মাত্র 13%। মাহার, নাদার, চামার, হরিজন, নমশূদ্র, ইজাভা বিভিন্ন সম্প্রদায় এর অন্তর্ভুক্ত ছিল। তারা উচ্চবর্ণের শোষণ, অত্যাচার, বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছিল। মন্দিরে প্রবেশ, পুকুর বা জলাধার ব্যবহার, বিদ্যালয়ে পড়াশোনা, সামাজিক মেলামেশা প্রভৃতি ক্ষেত্রে নিম্ন বর্ণের অর্থাৎ দলিত হিন্দু সম্প্রদায়কে বঞ্চিত করে রাখা হতো। এই বঞ্চনার বিরুদ্ধে দলিত শ্রেণীর মধ্যে অসন্তোষ থাকলেও ঊনবিংশ শতাব্দীর পূর্বে তা ব্যাপকভাবে আত্মপ্রকাশের সুযোগ পায়নি। এই অবস্থায় দলিত শ্রেণীর গ্রহণযোগ্য নেতা হিসেবে উঠে আসেন অস্পৃশ্য মাহার সম্প্রদায়ের সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তার জন্ম 1891 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1856 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক শাসক গোষ্ঠী দলিতদের পশ্চাৎপদ শ্রেণী বা পিছড়ে বর্গ বলে আখ্যা দেয়। 1936 খ্রিস্টাব্দে দলিত শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি হয়। অন্যদিকে মহাত্মা গান্ধীর কাছে দলিতরা ছিল হরিজন বা ঈশ্বরের সন্তান। দলিত আন্দোলনের বিকাশে জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, বি.আর. আম্বেদকরের মতো নেতা এবং ঔপনিবেশিক শাসননীতি বিশেষ ভূমিকা পালন করেছিল। আমরা একটু জেনে নেব জ্যোতিবা ফুলে সম্পর্কে। 19 শতকের শেষ দিকে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে জ্যোতিবা ফুলের নেতৃত্বে ধারাবাহিকভাবে বর্ণপ্রথা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। তার সহধর্মিণী ছিলেন সাবিত্রীবাই ফুলে। তিনিও এই সংস্কার আন্দোলনে জ্যোতিবা ফুলের একান্ত সহযোগী ছিলেন। বস্তুত জ্যোতিবা ফুলে ছিলেন আধুনিক ভারতের প্রথম ব্যক্তি যিনি সমাজের তথাকথিত নিম্ন সম্প্রদায়ের মানুষদের অর্থাৎ দলিতদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিলেন। জনসাধারণের কাছে তিনি পরিচিত ছিলেন মহাত্মা নামে। মহারাষ্ট্রের দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের কৃতিত্ব অসীম। স্বাধীনতা আন্দোলনের বেশিরভাগ আন্দোলনই ছিল প্রধানত শহর কেন্দ্রিক, কিন্তু জ্যোতিবা ফুলের নেতৃত্বে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল মূলত গ্রামকে কেন্দ্র করে। তার লেখা গুলামগিরি এই সমাজের বৈষম্যের ওপর ভিত্তি করে রচিত। দক্ষিণ ভারতের দলিত আন্দোলনকে প্রসারিত করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন জ্যোতিবা ফুলে। এরপরে আমরা জানব দক্ষিণ ভারতের আরেকজন দলিত সম্প্রদায়ের নেতা নারায়ণ গুরু সম্পর্কে। নারায়ণ গুরু দক্ষিণ ভারতে দলিতদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। শ্রী নারায়ণ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে একাধারে জাতীয় আন্দোলন ও সামাজিক আন্দোলনকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন। তাঁরই অনুপ্রেরণায় আন্দোলন শুরু হয় মন্দিরে প্রবেশাধিকারকে কেন্দ্র করে। আত্মমর্যাদা আন্দোলন 1925 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা ই.ভি. রামস্বামী নাইকার হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দলিত শ্রেণীর জন্য সামাজিক সমতা ও সম অধিকার দাবি করেন। তিনি মূলত তামিলনাড়ুতে গড়ে তোলেন এই আন্দোলন এবং এর নাম দেন আত্মমর্যাদা আন্দোলন বা সেলফ রেসপেক্ট আন্দোলন। এই আন্দোলন ক্রমশ উগ্র রূপ ধারণ করে। এরপর চলে আসবো দক্ষিণ ভারতের অন্যতম আন্দোলন ভাইকম সত্যাগ্রহ আন্দোলন। দক্ষিণ ভারতে ত্রিবাঙ্কুরের ভাইকমে একটি মন্দিরের চারদিকে রাস্তা থাকলেও এজাভা, পুলায়া প্রভৃতি দলিতদের এই মন্দিরে কোনো প্রবেশাধিকার ছিল না। এমনকি সেই মন্দিরের চারপাশে যে রাস্তা ছিল সেখানে তারা হাঁটার অধিকারও লাভ করেনি। তাই শ্রী নারায়ণ গুরু 1924 খ্রিস্টাব্দে এই রাস্তা দলিত সহ সাধারণ মানুষের ব্যবহারের জন্য আন্দোলন শুরু করেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। শেষ পর্যন্ত মহাত্মা গান্ধী 1925 খ্রিস্টাব্দে মার্চে ত্রিবাঙ্কুরের মহারানী ও রাজকর্মচারীদের সঙ্গে আপোষ রফার মাধ্যমে মন্দিরের চারপাশে
রাস্তা দলিতদের ব্যবহারের অধিকারের জন্য ছেড়ে দেওয়া হয়। এইভাবেই ভাইকম সত্যাগ্রহ আংশিক সফল হয়। দলিত আন্দোলনের সবচেয়ে বড় অবদান যার, তিনি B.R. আম্বেদকর। মহারাষ্ট্রের তিনি মানুষ ছিলেন এবং সমগ্র ভারতব্যাপী তিনি দলিত আন্দোলনকে রাজনৈতিক রূপ দিতে সক্ষম হয়েছিলেন। এসো আমরা জেনে নিই B.R. আম্বেদকর এবং দলিত আন্দোলনে তার ভূমিকার কথা। ভারতে দলিত আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর। তিনি 19 শতকের শেষার্ধে দলিতদের মধ্যে গড়ে তোলেন সংহতি, যা 20 শতকে রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। আম্বেদকর নিজে ছিলেন দলিত সম্প্রদায় ভুক্ত, তাই দলিতদের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলনে তিনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সরাসরি গান্ধীজির সঙ্গে বিতর্কে যুক্ত হন। প্রথমেই তিনি প্রতিষ্ঠা করেন হিতকারিণী সভা। হিন্দু সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন বা বহিষ্কৃত অস্পৃশ্যদের উচ্চবর্ণর হিন্দুদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে আম্বেদকর তার অনুগামীদের নিয়ে গঠন করেন বহিষ্কৃত হিতকারিণী সভা 1924 খ্রিস্টাব্দে। দ্বিতীয়ত তিনি তৈরি করেন নিপীড়িত শ্রেণীর সম্মেলন 1926 খ্রিস্টাব্দে নাগপুরে। সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর নেতাদের অনুষ্ঠিত সম্মেলন দলিতদের আন্দোলনে গতি সঞ্চার করে। ডক্টর আম্বেদকর এই সমিতির সহ সভাপতি নিযুক্ত হন। তৃতীয় তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে মনুস্মৃতি দাহ। 1927 খ্রিস্টাব্দে আম্বেদকর সর্বসাধারণের ব্যবহার্য পুকুর থেকে দলিতদের জল তোলার অধিকার নিয়ে বিরাট সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন এবং প্রকাশ্যে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে দিয়ে ব্রাহ্মণ্যতন্ত্রে আঘাত হানেন। আমরা জানি মনু ছিলেন এমন একজন মানুষ যিনি সমকালীন বৈদিক যুগে শুধুমাত্র শূদ্ররা যাতে কোনো রকম ভাবে উচ্চবর্ণের হিন্দুদের সাথে মিলিত হতে না পারে তার জন্য তিনি মনুস্মৃতি রচনা করেছিলেন, যাতে বিভিন্ন নিষেধ নিয়ম তাতে লেখা ছিল। যার ফলে এই মনুস্মৃতি দাহ করে B.R. আম্বেদকর প্রমাণ করেছিলেন যে তিনি ব্রাহ্মণ্যতন্ত্রে আঘাত এনেছেন এবং তা ছিল দলিত আন্দোলনের পক্ষে অন্যতম এগিয়ে যাওয়ার একটা বলতে পারি মাইলস্টোন। এরপর সংগঠন প্রতিষ্ঠা করেন। 1930 খ্রিস্টাব্দে তিনি সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস গঠন করেন এবং প্রতিষ্ঠানের উদ্বোধনী ভাষণে সরাসরি কংগ্রেস বিরোধী অবস্থান গ্রহণ করেন। এরপরে আসে পুনা চুক্তি। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, এর আগে বলেছি র্যামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। দলিতদের পৃথক নির্বাচন বিধি স্বীকৃতি পেলেও গান্ধীজির অনশনের কারণে শেষ পর্যন্ত আম্বেদকর গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে সম্পাদনের মাধ্যমে দলিতদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করেও স্বার্থ রক্ষায় সচেষ্ট হন। দলিত আন্দোলন বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক। দলিতদের আর্থসামাজিক অধিকার অর্জন চেষ্টার ক্ষেত্রে 1920 এবং 1930-এর দশকে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে মত পার্থক্য ও বিতর্ক তৈরি হয়। ভারতে সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন গান্ধীজি এবং দলিত শ্রেণীর প্রতিনিধি হিসেবে ডক্টর আম্বেদকর যোগ দেন। এখানে উচ্চবর্ণের হাত থেকে দলিতদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব লাভের বিষয়টিকে কেন্দ্র করে আম্বেদকরের সঙ্গে গান্ধীজির তীব্র মতভেদ দেখা দেয়।
এখানে আমরা বুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী রায়ের কথা বলতে পারি। উনি তার বইতে দেখিয়েছেন গান্ধীজি পৃথকভাবে দলিতদের রাজনৈতিক অধিকার দান নয়, সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে স্বীকার করার নীতিতে বিশ্বাসী ছিলেন। অথচ আম্বেদকরের মনে হয়েছিল যে ভারতের সর্বত্র ছড়িয়ে থাকা দলিতরা সংখ্যালঘু হয়ে পড়ায় নির্বাচনে কখনো তাদের প্রতিনিধিদের জয়ী করতে পারবে না। এর ফলে আম্বেদকর গান্ধীজির নীতির তীব্র বিরোধিতা করেন। আম্বেদকর মনে প্রাণে চেয়েছিলেন যে শুধুমাত্র বর্ণ হিন্দুদের সঙ্গে না থেকে আলাদাভাবে দলিতরা সংখ্যালঘু হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু গান্ধীজি এই নীতি মেনে নিতে অস্বীকার করেন। দলিত অধিকার বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে বিতর্কের দিকগুলি হলো, প্রথম দিক যেটিকে আমি ভাগ করেছি সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গিগত। মহাত্মা গান্ধী মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে দলিত সমস্যাকে বিবেচনা করেন এবং সমাজ থেকে অস্পৃশ্যতা দূরীকরণের ওপর গুরুত্ব দেন। কিন্তু বি আর আম্বেদকর তিনি অস্পৃশ্যতা দূরীকরণের পাশাপাশি দলিতদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি করেন। গান্ধীজি ও আম্বেদকরের এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের জন্য উভয়ের মধ্যে দীর্ঘ বিরোধিতা অব্যাহত ছিল। তাই অরুন্ধতী রায় লিখেছেন, আম্বেদকর ছিলেন গান্ধীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। অরুন্ধতী রায়ের যে বইটি থেকে এই বিষয়টি জানা যায় সেই বইটি হচ্ছে দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট। এরপরে আসছি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি। অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধীজি মূলত ধর্মীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে দলিতদের মন্দিরে প্রবেশাধিকার বা উচ্চবর্ণের সঙ্গে একত্রে বসে খাওয়ার অধিকার দানের উপর গুরুত্ব দিয়েছিলেন। পক্ষান্তরে আম্বেদকর গান্ধীজিকে 1932 খ্রিস্টাব্দের অক্টোবরে লিখেছিলেন, দলিতদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া, উচ্চবর্ণের সঙ্গে বসে খাওয়া ও এই ধরনের অন্যান্য বিষয়ের প্রতি আমার কোনো উৎসাহ নেই, কারণ এসব সত্ত্বেও আমরা দুর্দশা ভোগ করি। আমি শুধু চাই তাদের সামাজিক এবং অর্থনৈতিক দুরবস্থার অবসান ঘটুক। এরপরে আসছি বর্ণাশ্রম সম্পর্কিত ধারণায়। গান্ধীজি হিন্দু সমাজের বর্ণাশ্রম অর্থাৎ সেই বৈদিক যুগ থেকে চলে আসা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে বর্ণগুলির মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু আম্বেদকর 1935 খ্রিস্টাব্দে তার লেখা গ্রন্থে অ্যানিহিলেশন অফ দ্য কাস্ট হিন্দু ধর্মের জাতিভেদ প্রথার তীব্র সমালোচনা করেছেন এবং নিম্ন বর্ণের ওপর উচ্চ বর্ণের আধিপত্য প্রতিষ্ঠার অপপ্রয়াসের নিন্দা করেছেন। রাজনৈতিক অধিকার সম্পর্কিত মতামত। 1928 খ্রিস্টাব্দে আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী দাবি করেন এবং 1931 খ্রিস্টাব্দে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করে দলিত শ্রেণীর জন্য আইনসভায় আসন সংরক্ষণের দাবি জানান। এরই ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। আরেকবার বলে দিই, যেহেতু র্যামসে ম্যাকডোনাল্ড তিনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন, তাই হিন্দু সমাজের দুই ভাগে ভাগ হয়ে যাওয়া অর্থাৎ একদিকে বর্ণ হিন্দু এবং অন্যদিকে দলিত সম্প্রদায়, সেটা একটা রাজনৈতিক জটিলতার সৃষ্টি করেছিল। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে গান্ধীজি তাই সরব হয়েছিলেন। তিনি জারবেদা জেলে অনশন শুরু করেন এবং শেষ পর্যন্ত পুনা চুক্তির মাধ্যমে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের সমঝোতা গড়ে ওঠে। এবার আসি, এতক্ষণ ধরে যে বাঁটোয়ারা নীতি নিয়ে আলোচনা করলাম সেই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি সম্পর্কে একটু জেনে নেব। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্রিটিশ সরকার সংখ্যালঘু ও সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয়দানের নীতি গ্রহণ করে। এই প্রচেষ্টার পরিণতি ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা। এর প্রেক্ষাপট কি ছিল?
সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণার প্রেক্ষাপটে উল্লেখযোগ্য বিষয়গুলি ছিল ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করে তোলা, হিন্দু সম্প্রদায়ের ঐক্যে ফাটল ধরানো, দলিতদের পৃথক স্বীকৃতি দানের মাধ্যমে তাদের ব্রিটিশ সরকারের অনুগত শ্রেণীতে পরিণত করা, দলিত নেতা বি.আর. আম্বেদকরের দাবি মেনে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দান করা। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে ঘোষণা করা হয় যে মুসলিম, শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হবে। দ্বিতীয়ত, হিন্দু সমাজকে বর্ণ হিন্দু এবং অনুন্নত শ্রেণী বা ডিপ্রেসড ক্লাসেস বা দলিত শ্রেণীতে বিভক্ত করে অনুন্নত শ্রেণীর পৃথক নির্বাচন বিধি মেনে চলা হবে। সাংবিধানিক দিক দিয়ে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ছিল গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি, কিন্তু ভারতের জাতীয় নেতাদের কাছে এই নীতি ছিল ব্রিটিশের বিভাজন ও শাসন নীতির প্রতিফলন। এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সরব হন ও জারবেদা জেলে অনশন শুরু করেন। এরপরে আসবো পুনা চুক্তি। 20 শতকের শুরু থেকেই ভারতীয় রাজনীতিতে দলিত সমস্যা গুরুত্ব লাভ করে এবং 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির দ্বারা তার স্বীকৃতি লাভ করে। দলিতদের রাজনৈতিক অধিকার অর্জনের ক্ষেত্রে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে। এই পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে দলিত সম্প্রদায় বা অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলি ছিল: 1. উন্নত ও অনুন্নত হিন্দু সম্প্রদায় যৌথভাবে ভোট দেবে, অর্থাৎ অনুন্নত হরিজন শ্রেণী সহ সব হিন্দুদের যৌথ নির্বাচক মণ্ডলীর নীতি স্বীকৃত হবে। 2. হরিজন সম্প্রদায় হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশ এ কথা স্বীকার করা হবে। 3. হরিজনদের জন্য আইনসভায় আসন সংখ্যার বরাদ্দ দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে তা সংরক্ষিত করতে হবে। 4. সরকারি চাকরিতে অনুন্নত শ্রেণীর যথেষ্ট প্রতিনিধিত্ব দান করতে হবে। এবং 5. 10 বছর পর সংরক্ষিত আসন ব্যবস্থার অবসান ঘটানো হবে। পুনা চুক্তির গুরুত্ব কি ছিল? ভারতের ইতিহাসে পুনা চুক্তির গুরুত্ব ছিল খুবই তাৎপর্যপূর্ণ, কারণ যৌথ নির্বাচন ব্যবস্থা পুনা চুক্তি অনুসারে অনুন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বাতিল করা হয়। হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নেওয়া হয়। আসন সংরক্ষণ, অনুন্নত শ্রেণীর আসন বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধি পায় এবং এই আসনগুলি তাদের জন্য সংরক্ষিত হয়। গান্ধীজি নির্বাচনে দলিতদের আসন সংখ্যা 78 থেকে বাড়িয়ে 151টি আসন সংরক্ষণের দাবি মেনে নেন। গান্ধীজির গুরুত্ব বৃদ্ধি পায়। পুনা চুক্তি গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি করে এবং তাঁরই প্রচেষ্টায় হিন্দু সমাজে বিভেদ নীতি অনুপ্রবেশের অপচেষ্টা ব্যর্থ হয়। এরপরে আমরা চলে আসব আমাদের অন্যতম উপপাঠ বাংলায় নমশূদ্র আন্দোলন। এই নমশূদ্র কারা? আমরা শুরুতেই নমশূদ্র নিয়ে আলোচনা করেছি, তবু আরেকবার এই উপপাঠে নমশূদ্র কারা সেটুকু একটু জেনে নেব। ঔপনিবেশিক বাংলায় হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ ছিল নিম্নবর্ণের হিন্দু। তারা সাধারণত দলিত বা তফসিলি সম্প্রদায় নামে পরিচিত ছিল। দলিত হিন্দুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই ছিল নমশূদ্র সম্প্রদায়ভুক্ত। আদিতে চণ্ডাল নামে তারা পরিচিত ছিল। পূর্ব বাংলার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোর, ফরিদপুর, বরিশালের প্রান্তিক কৃষিজীবী, তাঁতি, জেলে, দিনমজুরের বৃত্তি গ্রহণকারী, ঐক্যবদ্ধ ও দরিদ্র সম্প্রদায় নমশূদ্র নামে পরিচিত ছিল। অশিক্ষা, অচিকিৎসা, দারিদ্র্য, রাজনৈতিক ও সামাজিক সচেতনতার অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। ব্রিটিশ শাসনকালে সরকার এবং তাদের অনুগত জমিদার শ্রেণী নমশূদ্র সম্প্রদায়ের ওপর তীব্র শাসন ও পীড়ন চালাত। এই পরিস্থিতিতে নমশূদ্ররা অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষা ও চাকরির প্রয়োজনীয়তা
উপলব্ধি করেছিল। উচ্চবর্ণের হিন্দুরা নমশূদ্রদের ঘৃণার চোখে দেখত এবং তারা যেহেতু মরা পোড়াতো তাই জন্য তাদেরকে চণ্ডাল নামে অভিহিত করত। নমশূদ্র আন্দোলন বাংলায় সংগঠিত হয়েছিল 1872 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে। সারা বাংলা জুড়ে ব্যাপকভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনের কারণ কি ছিল? ঔপনিবেশিক শাসনকালে বিভিন্ন কারণে বাংলায় নমশূদ্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। মূল কারণগুলি একটু দেখে নেব। সামাজিক অমর্যাদা। উচ্চবর্ণের হিন্দুরা নমশূদ্র সম্প্রদায়কে সামাজিক দিক থেকে পতিত ও অচ্ছুত বলে মনে করত এবং তাদের ঘৃণার চোখে দেখত। তারা ছিল সীমাহীন দারিদ্র্যের শিকার। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। কৃষিকাজ ছিল তাদের প্রধান পেশা। মাছ ধরা, তাঁত বোনা, অন্যের বাড়ি ও জমিতে দিনমজুরের কাজ করা প্রভৃতি অত্যন্ত কম আয়ের পেশার সঙ্গে তারা যুক্ত ছিল। এছাড়া ছিল অর্থনৈতিক শোষণ। ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায়ের মতে নমশূদ্র অধ্যুষিত এলাকায় উচ্চবর্ণের হিন্দু এবং সৈয়দ মুসলমানদের জমির ওপর একচেটিয়া অধিকার ছিল। অন্যদিকে নমশূদ্ররা ছিল প্রান্তিক কৃষিজীবী, ভূমিহীন কৃষক, মজুর। দরিদ্র নমশূদ্রদের ওপর জমিদার ও সরকারের তীব্র শোষণ চলত। সার্বিক দুর্দশা, অশিক্ষা, অচিকিৎসা, সামাজিক অমর্যাদা নমশূদ্রদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। সুতরাং এখানে ধরেই নেব যে এই আন্দোলন কিন্তু কোনো মতে ধর্মীয় আন্দোলন ছিল না, কারণ এখানে মূল যে বিষয়টি ছিল সেই বিষয়টি হচ্ছে উচ্চবর্ণের হিন্দু এবং তার সাথে ছিল সৈয়দ মুসলমানরাও, যাদের প্রচুর জমি ছিল। এবং মূলত নমশূদ্ররা ছিল পিছিয়ে পড়া শ্রেণী বা নিম্নবর্ণের শ্রেণী। তাদের পরিচয় তো আমরা জানলামই। তারা ছিল প্রান্তিক কৃষিজীবী, ভূমিহীন কৃষক, মজুর। এছাড়া তারা মাছ ধরতো, অর্থাৎ তারা জেলে ছিল, তাঁতি ছিল, অন্যের বাড়িতে এবং জমিতে কাজ করত। এবং যেহেতু তারা সমাজের নিম্ন শ্রেণীর বলে গণ্য হতো এবং নিম্ন শ্রেণীর কাজগুলো করত, এই জন্য স্বাভাবিকভাবেই উচ্চ শ্রেণী মনে করত যে তাদের সঙ্গে বোধহয় তাদের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার, ঘৃণা এবং তাদের যে কাজগুলো ছিল তাদেরকে পতিত বা অচ্ছুত করে রাখলেই বোধহয় সমাজের উন্নতি হবে। কিন্তু সেটি যে মানুষ বা মনুষ্যত্বের কাছে কত বড় ভুল তার প্রমাণ বোধহয় দিয়েছিলেন পরবর্তীকালে বি.আর. আম্বেদকর, এবং আমরা দেখব নমশূদ্র আন্দোলনের ক্ষেত্রে হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া আন্দোলন। আন্দোলনের বিকাশ। নমশূদ্র সম্প্রদায় নিজেদের আর্থ সামাজিক দুরবস্থা দূর করার জন্য সামাজিক আন্দোলন শুরু করে। বি.আর. আম্বেদকর শুরু করেছিলেন রাজনৈতিক আন্দোলন, আর হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে শুরু হয়েছিল সেটি হচ্ছে আর্থ সামাজিক আন্দোলন। এই আন্দোলনে বিভিন্ন সময় কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন একটু দেখে নেব। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, রাজেন্দ্রনাথ মণ্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, বিরাটচন্দ্র মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমথরঞ্জন ঠাকুর প্রমুখ নমশূদ্র নেতা। আন্দোলনের সূচনা হয়েছিল ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলে 1872-73 খ্রিস্টাব্দে একটি শ্রাদ্ধানুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলনের সূচনা হয়। সেখানে এক বিশিষ্ট নমশূদ্র নেতার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে উচ্চবর্ণের মানুষেরা আসতে অস্বীকার করে। এরপর নমশূদ্ররা উচ্চ বর্ণের সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। উঁচু জাতের কৃষিকাজ, ঘর ছাওয়া বা অন্যান্য কাজ করতেও তারা অস্বীকার করে। নমশূদ্র নেতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার অনুগামীদের নিয়ে মতুয়া নামে এক ধর্মীয় ভাবধারার প্রচার করে নমশূদ্রদের ধর্মীয় আদর্শে ঐক্যবদ্ধ করেন। মতুয়া ধর্মকে কেন্দ্র করে নমশূদ্রদের ঐক্যবদ্ধকরণের সাথে সাথে নমশূদ্র আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। পরবর্তীকালে
হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুর নমশূদ্রদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুর উপলব্ধি করেন নমশূদ্রদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তাদের মধ্যে শিক্ষার প্রসার খুবই জরুরি। তাই তারা আন্দোলনের বার্তা গ্রামগঞ্জের নমশূদ্রদের মধ্যে প্রচার করেন। তারা সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন এবং সেই সচেতনতা বৃদ্ধির জন্য নমশূদ্রদের নিয়ে যাত্রা গান, পালা গান, সাপ্তাহিক মুষ্টি সংগ্রহ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। এর ফলে ধীরে ধীরে নমশূদ্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। তাদের আন্দোলনের বার্তাই ছিল হাতে কাজ, মুখে নাম, অর্থাৎ কাজ করতে হবে, তার সাথে সাথে মুখে মুখে হরিনামও করতে হবে। এবং তারা বলেছিলেন, তারা বুঝতে পেরেছিলেন শিক্ষার বিস্তার না হলে কখনোই আর্থসামাজিক বিকাশ হওয়া সম্ভব নয়, যার ফলশ্রুতি হিসেবে পরবর্তীকালে নমশূদ্রদের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি পায়। নমশূদ্র সংগঠন ধীরে ধীরে বাংলায় বিস্তার লাভ করে। কয়েকটি নমশূদ্র সংগঠনের নাম আমরা জেনে নেব। প্রথম হচ্ছে নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উন্নয়নী সভা 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1912 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন। 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি এবং 1926 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন বা বঙ্গীয় দলিত শ্রেণী সমিতি ইত্যাদি। এই বঙ্গীয় দলিত শ্রেণী সমিতির প্রথম সভাপতি ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক। এই আন্দোলন ক্রমে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন বা নিখিল ভারত দলিত শ্রেণী সমিতির আন্দোলনের সঙ্গে মিশে যায়। নমশূদ্র নেতা বিরাট চন্দ্র মণ্ডল এই সর্বভারতীয় সংগঠনের কমিটিতে 1930 খ্রিস্টাব্দে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন। এসব সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে নমশূদ্রদের ঐক্যবদ্ধ করে সম্মেলনের আয়োজন করা হয়। তাদের রাজনৈতিক দাবি কি ছিল? নমশূদ্ররা আর্থসামাজিক এবং শিক্ষার পেয়ে ধীরে ধীরে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পায়। আর্থসামাজিক এবং শিক্ষার যে আলো তারা নিজেরা গ্রহণ করে এবং ক্রমশ রাজনীতিতেও সেইভাবেই তারা বিভিন্ন অংশগ্রহণ করে তারা বিভিন্ন দাবি দাওয়া জানাতে থাকে। নমশূদ্ররা ক্রমে রাজনৈতিকভাবেও বিভিন্ন দাবি দাওয়া জানাতে থাকে। প্রথমত 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে তারা সমর্থন করে। দ্বিতীয়ত নমশূদ্র সম্প্রদায় নিজেদের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য সরকারের কাছে দাবি জানায়। তৃতীয়ত 1930 থেকে 32 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত গোলটেবিল বৈঠকে আইনসভায় বেশি সংখ্যক দলিত প্রতিনিধি গ্রহণের দাবি জানানো হয়। চতুর্থত আম্বেদকরের পৃথক নির্বাচনের দাবি এবং সরকারের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিকে তারা সমর্থন করেন। নমশূদ্র আন্দোলনের যে দীর্ঘ ফলপ্রসূ সেটা আমরা দেখতে পাই যে বাংলার দলিতরা বেশ কিছু রাজনৈতিক এবং সামাজিক অধিকার লাভ করতে সক্ষম হয়েছিল। তবে দেশভাগের সময় নমশূদ্র নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল নমশূদ্রদের পাকিস্তানে থেকে যাওয়ার আবেদন জানালেও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি প্রমথরঞ্জন ঠাকুরের নেতৃত্বে নমশূদ্রদের একটি বড় অংশ মাতৃভূমি ছেড়ে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশ্রয় গ্রহণ করে। এরপর নমশূদ্ররা পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হলে এবং পশ্চিমবঙ্গে নিঃস্ব রিক্ত উদ্বাস্তু জীবনের সম্মুখীন হলে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি হারিয়ে ফেলে। আমার পড়ানো এখানেই শেষ। যে তিনটি উপপাঠ নিয়ে আজকে আলোচনা করলাম সেই তিনটি উপপাঠের মধ্যে কতগুলি প্রশ্ন রয়েছে। তোমরা প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। আমরা দেখিনি প্রশ্নগুলো কি কি আছে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে। যেটি ঠিক উত্তর সেখানে দাগ দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটওয়ারা নীতি ঘোষণা করেন লর্ড উইলিংটন, খ লর্ড লিনলিথগো, গ র্যামসে ম্যাকডোনাল্ড এবং ঘ লর্ড রিডিং। 3 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ক শ্রী নারায়ণ গুরু, খ শ্রী হরিচাঁদ ঠাকুর, গ সুভাষচন্দ্র বসু এবং ঘ যোগেন্দ্রনাথ মণ্ডল। চতুর্থ প্রশ্ন, দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, যোগেন্দ্রনাথ মণ্ডল, রাসবিহারী বসু। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? দ্বিতীয় প্রশ্ন, কে সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশন 1942 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? তৃতীয় প্রশ্ন, কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়? 7-8টি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, নমশূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল? 15-16টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, দলিত শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভারতে দলিত আন্দোলনের বিকাশ কিভাবে ঘটে? আমার পড়ানো এখানেই শেষ। তোমরা সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করছো, আরও ভালো করে পড়াশোনা করতে হবে এবং তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি এখানেই শেষ করছি। নমস্কার।